আপনাকে আমি আজকে এখানে বলে রাখলাম, রেকর্ড করে থাকলো, 27 সালে নির্বাচন দিতে হবে, সেই দাবি আমেরিকা তুলবে। আমেরিকা হাত ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি পান্না ভাই আপনাকে বলেছিলাম যে এরা তো, ইউনুস তো আমেরিকাকে দলিল দিয়ে গেছে, পজিশন দিতে পারে নাই। এখন আমেরিকা ব্যবসা করবে, শেখ হাসিনা সমতার ভিত্তিতে ব্যবসা করবে আমেরিকার সাথে। কেন, আমেরিকা তো আওয়ামী লীগের শত্রু না। এবং সার্জিও গোর যে বার্তাটা দিয়েছেন, আরেকটা কথা আমি আপনাকে বলছি, এটা আপনি চেক করে দেখুন। ঢাকায় মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি, নির্দেশটা উনি দিয়েছেন 31 জুলাই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য। একই নির্দেশ তিনি দিল্লি মার্কিন দূতাবাসকে দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। এগুলা কি ইঙ্গিত? তো খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার। শেখ হাসিনা যেদিন আসবেন, ওনাকে সিওফ করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও গৌরও থাকবেন। কার্যকর থাকবেন। সেখানে সার্জিও গৌরও থাকবেন। শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই তা হচ্ছে সারা দেশে বোমা এবং বোমা সদৃশ নানান ধরনের বস্তু উদ্ধার হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাভারে সম্ভবত প্রেসার কুকার আকৃতির বড় বোমা পাওয়া গেছে, এবং এটি রিমোট কন্ট্রোল যুক্ত ছিল, পুলিশ যেটি জানিয়েছে। এবং এই সব ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ। আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কি ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু নাকি এগুলো গতানুগতিক যা ঘটে তাই? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের যে সন্ত্রাসের যে ট্র্যাক রেকর্ড, আমরা যেটা জানি, সেই সন্ত্রাসের ট্র্যাক রেকর্ডে কিন্তু পাইপ বোমা পাওয়া যায়নি কখনো, বা আপনি যেটা বললেন যে প্রেসার কুকার বোমা, এটাও পাওয়া যায়নি। পাইপ বোমা এবং প্রেসার কুকার বোমা, এটা শুধুমাত্র দুইটা জঙ্গি সংগঠন ব্যবহার করে। একটা হলো লস্কর ই তৈয়বা, আচ্ছা। আর একটা হলো আল কায়দা। সব থেকে অবাক জিনিস হলো যে আজকেই দেখলাম যে মেট্রো রেল স্টেশনের নিচে যে দুটো পাইপ বোমা পাওয়া গেছে, ওই পাইপ বোমা ঘটনাটার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল। আচ্ছা। তাহলে নিশ্চয়ই জঙ্গিরা তো আর সিসি ক্যামেরা বন্ধ করে নাই। হম হম। এবং যে বোমার যে ধারাবাহিক ঘটনাগুলো ঘটছে, মানে আজকেই শুনলাম যে পাইপ বোমার সিসি ক্যামেরা বন্ধ ছিল, কিন্তু এরপর যে তাজপুরে আহ, বোমা পাওয়া গেল পেট্রোল পাম্পে, এটার কি হয়েছে কোনো ফলো আপ নাই। বা আরো কিছু জায়গায় বোমা উদ্ধার, এমনকি যে প্রেসার কুকার বোমা, এটা কি ফলো আপ? ফলো আপ তো আমরা জানি না। যেটা আমরা জানি, পুলিশ এই প্রথমবারের মতো সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে। একটি বিশেষ ভাষা আছে ওই রেড অ্যালার্টে। ওরা বলছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হতে পারে। পুলিশের যানবাহনকে, আগে বলা হতো জনগণের জানমাল ইত্যাদি, এখন রেড অ্যালার্ট হম। পুলিশের যানবাহন। তো পুলিশের যানবাহন তো হামলা আমরা 2024 সালে দেখেছি। আর সাম্প্রতিক সময় পুলিশের যানবাহন কোনো সন্ত্রাসী হামলার শিকার হয়নি। বা এই বোমাগুলো কোনোটাই তো আর রাজারবাগ পুলিশ লাইনেও পাওয়া যায়নি, বা কোনো থানাতেও পাওয়া যায়নি। তাহলে পুলিশের কেন মনে হলো হম যে হম। সারা দেশে রেড অ্যালার্ট দিল, বলছে যে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হতে পারে? এবং এটা পুলিশ তখনই বলল যার ঠিক 48 ঘন্টা আগে মিস্টার সার্জিও গোরের সফরের সময় 30 জুলাই হম মার্কিন হম। যুক্তরাষ্ট্র যে ট্রাভেল অ্যাডভাইজারিতে আমাদের যে 3 নম্বর ছিল সেটাকে র্যাঙ্ক লোয়ার করেছে, নামিয়ে দিয়েছে 2 নম্বরে। তো সার্জিও গোর আসলেন, পররাষ্ট্র প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেক্সট করে সুসংবাদটাও দিলেন যে এটা নামানো হয়েছে। 31 জুলাই কি হলো আমরা তো জানি না। 30 জুলাই রাতেও কি হলো আমরা জানি না। অফিসিয়ালি গণমাধ্যমে নাই, আমরা দেখছি এখানে সেখানে ঠিকই সব মিটিং হয়েছে কাজের সাথে। কিন্তু তারপরেই পুলিশের মনে হলো যে এখন সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করতে হবে, পুলিশের যানবাহনে সন্ত্রাসী হামলা হবে। তা এটার কারণে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সবাই একটা ভুল বার্তা পাবে।
সেটা ভুল বার্তা বলবো না, আমি একটি শঙ্কিত হওয়ার মতো বার্তা। তারা আবার এই ট্রাভেল অ্যাডভাইজারকে 5 নম্বরে 6 নম্বরে নিয়ে যেতে পারে। হুম। কেন সেটা আপনি যদি বলেন যেটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি হতে পারে অগাস্ট মাসে, সেই জন্যে, তাহলে তো বলতো যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা এই ধরনের কাজ করতে পারে। এবার কিন্তু এটা বলা হয়নি, বলা হয়েছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা। তাহলে পুলিশও জানে, রাষ্ট্রযন্ত্রও জানে যে আওয়ামী লীগ কিছু করবে না। খুবই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2-3 দিন আগে কিন্তু পুলিশ বলেছিল, মানে ওই আহ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে জি, পুলিশের উপর জি, আক্রমণ হতে পারে। জি, ওইটা তো আমি বললাম যে আগের বার তো সবসময় বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এবার বলা হচ্ছে হ্যাঁ। সন্ত্রাসী হামলা। এবার আর আচ্ছা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম নাই। তার মানে পুলিশের কাছে ক্রেডিবল রিপোর্ট আছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হবে। কিভাবে ক্রেডিবল রিপোর্ট আছে? পুলিশ তো দেখছে বোমা উদ্ধার হচ্ছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে, এবং বোমা তো, আপনি এটাও তো জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো বলেছেন যে দেশে কোনো জঙ্গি নাই। বলেছেন না? বলেছেন তো। তাহলে জঙ্গি যদি না থাকলো, কোনো কিছুই নাই, তাহলে আপনারা রেড অ্যালার্ট কেন দিলেন? তার এটা মানে আপনারা এটা তো জঙ্গি না হতে পারে, সন্ত্রাসী হতে পারে প্রশাসনের ভাষায়। জঙ্গি বলেন আর সন্ত্রাসী বলেন, সন্ত্রাসী মানেই জঙ্গি, জঙ্গি মানেই সন্ত্রাসী, মিলিটেন্ট আর টেরোরিস্ট। কিন্তু আপনারা তো জাতির কাছে কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? আমাদেরকে বলেন, আমরাও জানি। তাহলে আপনারা বলেন যে ওই পাইপ বোমাগুলো লস্করি তৈয়বার ছিল। আপনারা বলেন যে ওই প্রেসার কুকার বোমাটা লস্করি তৈয়বার ছিল বা আল কায়দার ছিল। একজনই তো ছিল। এটা তো আর বাংলাদেশি কোন সন্ত্রাসী গোষ্ঠীর কাজ না। বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণত ক্রুড বোমা বানায়, মানে যেটাকে বলা হয় ককটেল ইত্যাদি। কিন্তু এই ধরনের আধুনিক বোমা বানানোর প্রযুক্তি আমাদের আহ, জঙ্গি গোষ্ঠীর কাছেও নাই। এটা একেবারেই লস্করে তৈয়বার প্যাটার্ন। এখন লস্করে তৈয়বা কি? লস্করে তৈয়বা হলো পাকিস্তানি আইএসআই মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন, যারা ভারতে হামলা চালায়, মুম্বাইতে হামলা চালিয়েছে। আপনি জানেন যে হোটেলে যে হামলা হয়েছিল লস্করে তৈয়বা। তাহলে এখন আপনারা আমাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে গেছেন? ইউনুস জমানাতে 18 মাসে যে সবকিছু খুলে দেওয়া হয়েছিল, পাসপোর্ট সরি ভিসা খুলে দেওয়া হয়েছিল, পাকিস্তান থেকে কিছু আসতে পরীক্ষা করা হবে না, এই সময় কি ঢুকে গেছে আমাদেরকে বলেন। আমরা জানতে চাই। কারণ আমরা তো জাতি হিসাবে, পুলিশ যদি আক্রান্ত হয়, পুলিশের যানবাহন, আশেপাশে তো আমাদের লোকজন আক্রান্ত হতে পারে। আমরা তো পুলিশের সঙ্গে বসবাস করি, পুলিশরাও তো আমাদের সঙ্গেই বসবাস করে। তাহলে কেন বলছেন না? কিছু একটা আপনারা লুকাচ্ছেন। সেই লুকানোটা কি? আর না হয় আমি ধরে নিব যে সার্জিও গোরের যে সফর হলো, সেটাতে আপনাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। সার্জিও গোর এসে এমন কিছু অপ্রীতিকর, এমনকি কালকে হুমায়ুন কবির, যিনি উপদেষ্টা, পররাষ্ট্র তিনি কিন্তু বিষয়ক। বলেছেন, জি, তিনি বলেছেন সার্জিও গোর এসেছিলেন অনুসন্ধান করতে। শব্দটা কিন্তু উনি বলেছেন অনুসন্ধান, মানে ইনভেস্টিগেট। কি অনুসন্ধান করতে আসছেন সার্জিও? সেটাও তো আমরা জানতে চাইতে পারি। উনি কিন্তু বলেন নাই সার্জিও জানতে চেয়েছেন, বলেছে অনুসন্ধান করতে এসেছিলেন। কি অনুসন্ধান করতে আসলেন? এটাই যে এত জঙ্গি উত্থান হচ্ছে কেন, এত বিভিন্ন পতাকা কেন উঠলো, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রেখেছো, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নাই কেন, এগুলো হলো অনুসন্ধান। এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু অফিসিয়ালি অন রেকর্ড বলেছেন সার্জিও এসেছিলেন অনুসন্ধান করতে। তাহলে তারপরে সার্জিও আপনারা যে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন, যেটা কেউ তো বলছে না, সেই ডিনারে তো আপনারা কিছু লোককে ইনভাইট করেছিলেন। সেখানে তো আহ, গ্রাম প্রশাসনের অপছন্দের লোকরা ছিল ওই তালিকায়। সেই জন্য তো সার্জিও ডিনার অ্যাটেন্ড করেন নাই, সেটা বলেন না কেন? আমরা শুনতে চাই উনি ডিনারটায় যাননি কেন। আপনারা কাকে নিতে চেয়েছিলেন সেখানে? আপনার সেই মহামহিমকে কেন নিতে চাইলেন? মহামহিমের লোকদেরকে কেন নিতে চাইলেন? কি প্রেম আপনি ওনার আপনি সাথে আপনার? আপনি যদি খোলাসা করবেন যে কাদের যাওয়ার কথা ছিল এবং কাদের কারণে সার্জিও গোর ওই ডিনারে যেতে চাননি বিধায় সেটি বাতিল হয়েছে। ওই ডিনারে তো মহামহিম বলতে কে? মোহাম্মদ ইউনুস।
হ্যাঁ, হ্যাঁ। ওই ডিনারে শফিকুল আলমের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আসিফ নজরুলের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আলী জাকেরের যাওয়ার কথা ছিল। তাহলে এই যে লোকগুলাকে আপনার দিচ্ছিলেন, এই জন্যই তো সে ডিনার অ্যাটেন্ড করে নাই। ডিনার অ্যাটেন্ড করে নাই, না করে সে ফিরে গেছে। ফিরে গিয়ে সে যে ওয়েস্টিন হোটেলে, আমি মানচিত্রের অনুষ্ঠানে আগে বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর এসে ব্রায়ান ক্রিস্টেনসেনের বাসভবনে উঠবেন না, উনি ওয়েস্টিন হোটেলে উঠবেন। তো ওয়েস্টিন হোটেলে তো উনি ডিনার করেছেন, করার পর তো সেখানে আওয়ামী লীগের লোকদের সঙ্গে মিটিং হয়েছে, জাতীয় পার্টির জি এম কাদেরের সঙ্গে মিটিং হয়েছে। এমন তারপরে তো উনি জামাতের সঙ্গে মিটিং করেন নাই, উনি এনসিপির সঙ্গে মিটিং করেন নাই। কেন করেন নাই? সমস্যাটা কোথায় হলো? আপনারা তো এটা লুকাচ্ছেন আমাদের কাছে। পরের দিন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা বৈঠক হলো, 1 ঘন্টা রুদ্ধদ্বার, যে বৈঠকে এমনকি ব্রায়ান ক্রিস্টেনসেনকেও অ্যালাউ করা হয় নাই। তারপর ব্রায়ান ক্রিস্টেনসেন এই বৈঠকের পরে সার্জিও গোরের সাথে দীনেশ ত্রিবেদী ওই দিন বিকেলেই 31 জুলাই ভারত চলে গেছেন। আমি ভারতের সাংবাদিকদের সাথে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, ওই বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই দীনেশ ত্রিবেদী ভারত গিয়েছিলেন। এবং সেই আলোচনার একটি ছিল 5ই অগাস্ট শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করবেন, যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত। যার কারণে দীনেশ ত্রিবেদী গেলেন 31 তারিখ। 1 তারিখে ঘোষণা আসছে শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে এবার সংযুক্ত হবেন, উনি এবার রেকর্ডেড ভার্সন বাজাবেন না। তো আপনারা তো আমাদের কাছে লুকাচ্ছেন ক্রমাগত। কি লুকাচ্ছেন? যে আমেরিকা আপনাদের হাত ছেড়ে দিয়েছে, এটা তো আমরা জানি। আমরা তো বারবার বলেছি মানচিত্রে যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলবে। তো আপনারা বলুন যে আপনাদেরকে ছুঁড়ে ফেলেছে, আমরা আপনাদের তো সাথে আছি। আপনারা যে ভুলগুলো করেছেন সেটা স্বীকার করেন, 3 গুণ দামে এলএনজি কেনা বন্ধ করেন। কারণ আপনাদেরকে তো আর আমেরিকা রাখতেছে না, বাদ দিয়েছে। এখন ভারত আমেরিকা একই অক্ষে চলে আসছে, সাথে রাশিয়াও আছে। খুবই অবাক ঘটনা যে রাশিয়া বাংলাদেশের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেমেন্টস ভারতীয় মুদ্রায় চায়। ভারতীয় হুম, মুদ্রায় হুম। কেন চায়? ওরা ডলারে নিবে না, কারণ রাইট। ওরা তো ডলার ওদের জন্য নিষিদ্ধ। তো ভারতীয় মুদ্রায় চায় মানে কি? ওরা বাংলাদেশি মুদ্রায় নিবে না। বলা তো হয়েছিল পাকিস্তানি মুদ্রায় দেয়, নিচ্ছে না তো, ভারতীয় মুদ্রায় দিতে হবে। তাহলে আপনি ভারতীয় মুদ্রা পাবেন কোথায়? আপনাকে ডলার খরচ করে ভারতীয় মুদ্রা কিনতে হবে। দেখেন, ওরা কিন্তু সিঙ্গাপুরি ডলার বলতে পারতো, ওরা ব্রিটিশ পাউন্ড বলতে পারতো, সৌদি রিয়াল বলতে পারতো, বলে নেই তো ভারতীয় মুদ্রা। নির্দিষ্ট ভাবে রাশিয়া বলে দিয়েছে। তো এটা কি আমেরিকার সম্মতির বাইরে? একেবারেই না, এটা আমেরিকার সম্মতির মধ্যেই। আপনারা এখন একটা জিও পলিটিক্যাল দাবার খেলার মধ্যে, চালের মধ্যে পড়ে গেছেন। বিএনপি সরকার ভয়ঙ্কর চালে পড়ে গেছেন, সেই চাল থেকে আর উদ্ধার নাই। আর আপনাদের যে জামাত, এনসিপি বা উগ্রপন্থী যারা, তাদেরকে আমেরিকা ঠিক যেমনি ভাবে আফগান মুজাহিদিনদেরকে আমেরিকা পরিত্যাগ করেছিল, করে এই আফগান মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনাদেরকেও আমেরিকা ত্যাগ করেছে। এতদিন যারা ভেবেছিলেন যে আপনাদের মাথার উপর আমেরিকা আছে, আপনারা বাংলাদেশে কি কি সব জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন, পতাকা ওড়াচ্ছিলেন, কি কি সব করবেন, কোন কোন দেশ দখল করবেন, সব শেষ, গল্প শেষ। এখন আপনাদের অবস্থাটা ঠিক আফগান মুজাহিদিনদের মতো। আপনাদেরকে ব্যবহার করা শেষ হয়ে গেছে। ইউনূসকে আগেই ডিসপোজ করেছে অফ। এখন জামাত ইসলামীও শেষ, বিএনপিও শেষের পথে। পথ একটাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ খুলেন এবং আরেকটা নির্বাচন দেন। সেই দাবি আসছে, এই আমেরিকার পক্ষ থেকে সেই দাবি আসবে। আপনাকে আমি আজকে এখানে বলে রাখলাম, রেকর্ড করা থাকলো, 27 সালে নির্বাচন দিতে হবে। সেই দাবি আমেরিকা তুলবে। কারণ আপনি আমেরিকা জি, শেষ করুন, শেষ করুন। আমেরিকা হাত ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি পান্না ভাই আপনাকে বলেছিলাম যে এরা তো, ইউনুস তো আমেরিকাকে দলিল দিয়ে গেছে, পজিশন দিতে পারে নাই। এখন আমেরিকা ব্যবসা করবে, শেখ হাসিনা সমতার ভিত্তিতে ব্যবসা করবে আমেরিকার সাথে। কেন? আমেরিকা তো আওয়ামী লীগের শত্রু না। এবং সার্জিও গোর যে বার্তাটা দিয়েছেন, আরেকটা কথা আমি আপনাকে বলছি, এটা আপনি চেক করে দেখুন। ঢাকায় মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি, নির্দেশটা উনি দিয়েছেন 31 জুলাই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য। একই নির্দেশ তিনি দিল্লি মার্কিন দূতাবাসকে দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে।
এগুলা কি ইঙ্গিত তো খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার, যে যারা এতকাল ভেবেছিলেন তারা আমেরিকার মিত্র, তারা এখন আফগান মুজাহিদিনদের মতো অবস্থা, অথবা মিশরের মুসলিম ব্রাদারহুডের অবস্থা। একথা আপনি আগেও বলেছেন, কিন্তু আজকে যেভাবে আপনি বলছেন যে 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, যুক্তরাষ্ট্র সেটি চায়, আপনি এতটা বোল্ডলি কেন বলছেন, এতটা নিশ্চিত হয়ে কেন বলছেন 27-এর মধ্যে একটা নির্বাচন যুক্তরাষ্ট্র চায়? মানে আপনার সোর্স কি এতটাই স্ট্রং, নাকি আমি শুধুমাত্র তো ইকুয়েশনের জায়গা থেকে আপনি বলছেন? আমি তো সৌভাগ্যটা হয়নি মানচিত্রে আসার বেশ কয়েকদিন। আমি অন্যগুলো প্ল্যাটফর্মে বলেছিলাম যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও করে ঢাকায় মিটিং হবে। আমি মানচিত্রেও মনে বলেছি, এটা কি কিন্তু কেউ বলেছেন? বলেনি না, বলেছি। এবং আমি এই কথাটাও বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছেন, যোগাযোগ রাখছেন শেখ হাসিনার সঙ্গে নিয়মিত। এই কথাটাও বলেছিলাম, সেটা মানচিত্রে বলেছি না কোথায় বলেছি, বলেছি। আপনারা এখন কি দেখছেন? দিনে 30 জনের বৈঠক হয়েছে না? হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। টিএম কাদের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। জামাত এনসিপির সঙ্গে বৈঠক করেনি। তাহলে বার্তা, আপনার যদি সোর্স বলেন, হ্যাঁ, আমার সোর্স তো এতটাই স্ট্রং যে আমি বলছি তো, যে এইবার কার্যকর দাবি করে গেছেন উত্থাপন, অন্তর্বর্তীমূলক রাজনীতি। এরপরই শেখ হাসিনা বাংলাদেশে আসলেই দেখবেন দাবি আসবে নির্বাচন, নিশ্চিত থাকতে পারেন। আরেকটি আচ্ছা, নির্বাচন হবে, সেটা 2027 সালে দিতে হবে। আমি আরেকটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র এটি চাইছে। কেন চাইছে? মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তি জায়গা থেকে তো আমরা সবাই বলছি যে আমরা দাস অনুদাসে পরিণত হয়েছি। যুক্তরাষ্ট্র যা চাইবে আমাদেরকে তাই করতে হচ্ছে বা করতে হবে। বোয়িং কেনা থেকে শুরু করে আরো অন্য অনেক কিছু এর মধ্যে হয়েছে। তাহলে কেন যুক্তরাষ্ট্র এখন বিএনপি সরকারকে চাইছে না, অথবা তারা মধ্যবর্তী একটা নির্বাচনের দাবি করতে পারে? যুক্তরাষ্ট্র আমাদের কাছে বিক্রি করবে, তাহলে বিক্রি করলে আমাদের তো টাকা থাকতে হবে কেনার মতো। আমরা তো বিদেশি কোনো ঋণ পাবো না, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক কেউ টাকা দিবে না। চায়নার যে কোম্পানিটা টাকা দিতে চেয়েছিল মংলা বন্দরের পাশে স্পেশাল মিলিটারি কমপ্লেক্সের জন্য, 265 মিলিয়ন ডলার, নাকি 560 মিলিয়ন ডলার, তো সেই কোম্পানিতে তো আমেরিকার ব্ল্যাক লিস্টেড। আপনি চায়না থেকে টাকা নিতে পারবেন না। টাকা আপনাকে বিদেশি ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে হবে, আইডিবি থেকে নিতে হবে। আমেরিকা বুঝে গেছে যে ওই সংস্থাগুলো বিএনপিকে টাকা দিবে না, বিকজ পলিটিক্যাল স্টেবিলিটি নাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নাই। পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া কেউ টাকা দিবে না। আর আপনি যে একটা আমি দামি সংসদ বানিয়ে রাখছেন জামাতকে দিয়ে ইত্যাদি, এটা যে আসলে কৃত্রিম। জামাতকে তো বিশ্বাস করতেছে না আন্তর্জাতিক অর্থ ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো, বিএনপি কে ওরা। তাহলে যারা ঋণ নিছে 17 বছর, 15 বছর, বছরের পর বছর, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, একটা কারখানা খুলছে না। বাংলাদেশের বস্ত্র খাতের যে রপ্তানি কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। তো আমেরিকা তো শঙ্কিত, কারণ ওরা তো বিক্রি করবে। আপনি টাকা দিয়ে কিনতে হবে, টাকাই আপনার না থাকলে আমেরিকা কি বিক্রি করবে? আপনাকে তো ফ্রিতে কিছু দিবে না। এই জন্য ব্যাপারটা আমেরিকা হচ্ছে চাচ্ছে, অবশ্যই অবশ্যই আপনার এই জন্য কথাগুলো লন্ডন। এই জন্য আমেরিকা চাচ্ছে এমন একটা অ্যাটমসফিয়ার বাংলাদেশে, যে অ্যাটমসফিয়ারকে আন্তর্জাতিক বিশ্ব আস্থায় নিবে, ওয়ার্ল্ড ব্যাংক আস্থায় নিবে, এডিবি আস্থায় নিবে, টাকা দিবে। টাকা দিবে, বিদেশি বিনিয়োগ আসবে, আমেরিকা ব্যবসা করবে। ব্যবসা করতে তো আমাকে কেউ ফ্রি অফ কস্ট দিবে না। বিএনপি সরকার টাকা পাচ্ছে না, এটা আমেরিকা শিওর হয়ে গেছে। 5.5 মাস, 6 মাস হয়ে গেছে, কোনো টাকা পায়নি। ইউনুস তো পায়ই নাই, ভবিষ্যতেও পাবে না। আমেরিকা এই জন্য অস্থির হয়ে গেছে, যে ব্যবসা করার যে একটা তাদের আকাঙ্ক্ষা, বিক্রি করার, কি বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে? টাকা তো নাই। এটাই হলো মূল কারণ। কিন্তু পাল্টা বক্তব্য তো শোনা যায়, আপনি যে কথাগুলো বলছেন তার পাল্টা বক্তব্য তো অনেক আগে থেকেই আছে, যে নতুন কিছু নয়, যে মার্কিন ডিপ স্টেট আবার জামায়াতকে ক্ষমতা আনতে চায়, এবং মার্কিন এক সাবেক ডিপ্লোম্যাট, তার একটি অডিও বের হলো, তারা এই নির্বাচনে জামাতকে চেয়েছিল। এইগুলো তাহলে কোন ধরনের ডিজাইন? আসলে কে কোন দিকে হাঁটছে? মার্কিন এম্বাসির যে অডিও বার্তাটা লিক হলো, এটা মার্কিন এমবেসি ইচ্ছা করে লিক করে দিয়েছে। কারণ আপনি তো আমেরিকান এমবেসিতে গেছেন, ওখানে তো কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যায় না।
তো ওটা তো ওরাই লিক করেছে, ওয়াশিংটন পোস্ট ওই রিপোর্টটা চেপেছে। মানে একটা অসমর্থিত সূত্র থেকে একটা অডিও কথা একজন লোকের, হুম, হুম। সে কে সে পরিচয় নাই, ওয়াশিংটন পাবলিশ করে দিয়েছে। কেন? জামাতকে কনফিডেন্স দেওয়ার জন্য, যে তোমরাই ক্ষমতায় আসছো, নির্বাচনে অংশ নাও। কারণ এটা আমেরিকা জানতো যে জামাত যদি সক্রিয় না হয় নির্বাচনটা ইউনুস দিবে না। আমেরিকা তো চাইছিল যে ইউনুসকে তো পরিচিত বাইডেন প্রশাসন, তো এখন এখান থেকে বের হয়ে আসার জন্য একটা নির্বাচন এবং বিএনপি কে ক্ষমতায় আনা। আমেরিকা জানতো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জামাতকে একটি ভুল স্বপ্ন দেখানো হয়েছে। কি স্বপ্ন? যে নির্বাচনে তোমরা জিতবা, যেমনি ভাবে ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো ফাইন, হয়েছে। আমি আপনার যুক্তি বুঝতে পারছি, কিন্তু কিন্তু ডিপ স্টেটের তো একটা খেলা রয়েছে, এবং যে খেলার মাধ্যমে একটা প্রাথমিক পর্বে আমরা দেখলাম যে আওয়ামী সরকারের পতন। যদি খেলা নাই থাকে তাহলে তো পতনটা এইভাবে হতো না। তাহলে না, তারা কি চায় আসলে? আওয়ামী লীগ সরকারের পতন তো ডিপস্টেট ঘটিয়েছে। হুম। তখন একটা এজেন্ডা ছিল, একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনটা 18 মাসে ইউনুস পূরণ করতে পারে নাই, ফেল করেছে, ইকোনমি কলাপস করে গেছে। দেশে মবক্রেসি আমেরিকা পছন্দ করে না। আর এখন যে বিএনপি সরকার আমলে যেটা সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে, এই সরকারের আমলে ক্লেপ্টোক্রেসি মানে রাষ্ট্রীয় মদদে দুর্নীতি, এটা আমেরিকা ভীষণ ঘৃণা করে। তো জামাতকে বলা হয়েছে মিথ্যা একটা আশ্বাস, তুমি ক্ষমতায় যাচ্ছ, একটা টেপ লিক করে দিল, ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করলো, জামাত খুশি হয়ে গেল, ওরা ক্ষমতায় যাচ্ছে। জামাত তো নিশ্চিত ছিল। ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো হয়েছে, বিপ্লবী সরকার হবে, রেফারেন্ডাম দাও। ইউনুস যে নির্বাচনের দিনে, আপনি যদি মনে থাকে, যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছিল দুই হাত তুলে, ভিতরে সব শেষ, নতুন শুরু। ইউনুস তো জানতো যে এই গণভোট এখন মঞ্জুর হবে, অ্যাকসেপ্ট হবে, বলে বিপ্লবী সরকার হবে, বলে সেই বিপ্লবী সরকারের প্রধান ইউনুস। ইউনুস কি বিএনপি নির্বাচনে জিতবে বা আহ, বিজয়ী হবে, সরকার গঠন করবে, এটার জন্য কি ইউনুস উচ্ছ্বসিত হবে? কখনোই না। ইউনুস তো নিশ্চিত ছিল যে জামাত ক্ষমতায় আসবে, এবং জামাত ক্ষমতায় আসলে ওই রেফারেন্ডাম বা গণভোটকে বাস্তবায়ন করে বিপ্লবী সরকার হবে। এইটার জন্য ইউনুস দুই হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছিল। এত উচ্ছ্বাস ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পরেও প্রকাশ করেনি। কিন্তু তা ঠিক আসলে। আমেরিকা ওইখানেই খেলে দিয়েছে যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসছে যখন, তখন তো জামাত হতাশ, আর ইউনুস তো শেষ। বিশেষ করে যখন সংসদে বলা হলো রেফারেন্ডাম হবে না, এমনকি যে দুটো শপথ নেওয়ার অপশন, সংসদ সদস্য হিসেবে আরেকটা কি যেন সংস্কার কি, কি যখন বিএনপি নিল না, তখন তো ইউনুস বুঝে গেছে সব শেষ, তার আশার প্রদীপ নিভে গেছে। আর ইউনুসের তো আমেরিকা থেকে এখন কিছু করার নাই, সরকার তো তার বিরুদ্ধে সরকার আমেরিকাতে। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে 2027 সালে, আর একটি নির্বাচন হবে। এটা বিএনপি চাক কি না চাক। আমি শুধু এইটাই বললাম যে হুমায়ুন কবির সাহেবের বক্তব্যটাকে আপনি তো অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে পারেন। উনি তো বলেছেন যে সার্জিও আসছিলেন অনুসন্ধান করতে, ওইখানেই তো সবকিছু প্রকাশিত হয়ে গেছে। আমরা শেষ করবো। তবে আলোচনাটা যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গা থেকে প্রশ্ন করে, তাহলে এই যে সারা দেশে যে বোমা আতঙ্ক এবং পুলিশের রেড সিগন্যাল, আহ এটার সাথে সার্জিও বলে কোনো সম্পর্ক রয়েছে? এই বোমাগুলা আগে প্রথম দিকে হয়তো ঘটানো হয়েছে হ্যাঁ। সার্জিও সিম্পিথি পাওয়ার জন্য, আমার মনে হয়, যেটা আওয়ামী লীগও করেছে। যে আচ্ছা। জঙ্গি টঙ্গি হচ্ছে, মানে একটু যদি ভালো সম্পর্ক হতো, ডিনারটা খেত, ভালোবাসা থাকতো, তাহলে বলতো যে এগুলো দমন করব। কিন্তু যখন দেখছি সব উল্টায় গেছে, একদম কোনো কিছুই ঠিক নাই, 5-7 দানটা উল্টে গেছে, তখন বলতেছে এখন এসে যে ওই বমে সিসি ক্যামেরা বন্ধ ছিল এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এখন হলো তারা দিক ভ্রান্ত, কারণ সার্জিও এমন কিছু কথা বলে গেছে বিএনপিকে, এমন কিছু কথা, যে বিএনপির নেতারা যে এখনো আইসিইউতে ভর্তি হয়ে যান নাই হার্টের সমস্যা নিয়ে, এটাতে আমি যথেষ্ট অবাক হচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। এবার নির্বাচন তো 27 সালে শেখ হাসিনাকে পাঠাবে ওরা, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিস্থিতি হবে। আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি শেখ হাসিনা কিভাবে আসবেন। আপনাকে আজকে আরেকটা তথ্য দিচ্ছি, মানচিত্রের সম্মানিত দর্শকদের জন্য, এটা অন রেকর্ড থাকুক। শেখ হাসিনা যেদিন আসবেন, ওনাকে সিওর করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও গড়ে থাকবেন। সার্জিও থাকবেন। সেখানে সার্জিও গৌরব থাকবেন।
আচ্ছা, আমরা জানি না আসলে রাজনীতিও শেষ বলে কিছু নেই, কূটনীতিরও শেষ বলে কিছু নেই। আহ তবে আপনি বোমা আতঙ্ক নিয়ে যেটি বলছিলেন, লস্করে তয়বা বা পাকিস্তানের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী তাদের যে সম্পৃক্ততা অথবা তারা এই ধরনের বোমা তৈরি করে থাকে। তাহলে এটিকে আমরা রিলেট করব কিভাবে? একদিকে জঙ্গিবাদী গোষ্ঠীর কথা বলছিল, আর একদিকে আ এক ধরনের নাটক যে সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের বোমা-টোমা রেখে দেওয়া এখানে সেখানে। আ মানে আসলে বিষয়টা কি? না, যখন ক্যামেরা বলছে বন্ধ হচ্ছিল, হ্যাঁ, সিসি ক্যামেরা বন্ধ ছিল, তাহলে আমি কি বুঝবো? সিসি ক্যামেরা বন্ধ তো সরকার রাখে, মানে সরকারকে পরিষ্কার করতে হ্যাঁ, হবে হ্যাঁ, আমাদের কাছে যে সিসি হ্যাঁ, ক্যামেরা বন্ধ এক জায়গায় ছিল, প্রেসার কুকারের জায়গায় সিসি ক্যামেরা কোথায় গেল, বা ওই কাঁচপুর ব্রিজের যে পেট্রোল পাম্পে সেখানে কি হলো? সরকার তো বলছে না পরিষ্কার ভাবে কিছু। আমি যেটা বলতে চাচ্ছি, যে যদি এই বোমাগুলো সিসি ক্যামেরা যারা বন্ধ করেছে তারা রেখে থাকে, তাহলে গল্পের স্ক্রিপ্ট একটা। হুম, হুম। আর যদি এটা লস্করে তৈয়বারা রেখে থাকে, তাহলে পুলিশ যে রেড অ্যালার্ট দিয়েছে সেটা তারই ধারাবাহিকতা। আমার মনে হচ্ছে বাংলাদেশে ইউনূসের জঙ্গি শাসনের সময় এত বিশাল পরিমাণ জঙ্গিদেরকে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে, এত জি। বিশাল সংখ্যক বিস্ফোরক ইত্যাদি এসেছে। এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এই জঙ্গিবাদ উগ্রবাদ ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। এবং এটা পুলিশ জেনে গেছে, রাষ্ট্রযন্ত্রও জানে। সালাউদ্দিন সাহেব যদি এখন দয়া করে আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমাদেরকে পরিষ্কার ভাবে বলেন যে ইয়েস, এটাই দেশের সামনে একটা ক্রাইসিস, আমরা জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স অপারেশনে নামবো, অস্ত্র উদ্ধার করেন। হাজার হাজার অস্ত্র আসছে পাকিস্তান থেকে, বিপুল বিস্ফোরক আসছে, উদ্ধার করেন। জিরো টলারেন্স, কে কোথায় কি ইনভলভ এটা দেখা যাবে না। তাহলে বিএনপি সরকারের জন্য ভালো হবে। চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। অনেক, অনেক ধন্যবাদ সালাউদ্দিন চৌধুরী আপনাকে। আপনি ভালো থাকবেন। হয়তো আপনি যে কথাগুলো বলছেন তার জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে নিঃসন্দেহে। আ দেখা যাক কোন দিকে হাঁটতে হয় আমাদের।